সামান্য লাউয়ের ভেলায় তখন হয়ে ওঠে এক আস্ত গ্রামের জীবন বাঁচানোর আশার আলো। আমেনা, আজ বাজারে কাজটা পেলে রাফির জন্য নতুন একটা জামা কিনে আনবো। অনেক দিন হলো ছেলেটাকে নতুন কোনো কাপড় দিতে পারি না। আগে চাল ডালটা একটু বেশি করে এনো, আকাশের মুখটা ভালো ঠেকছে না। সকাল থেকে মেঘের ডাক শুনছি, বাতাসটাও কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। বাবা, আমার নতুন জামা লাগবে না। তুমি শুধু আমার জন্য একটা বড় সুতো কিনে এনো। আমি একটা সুন্দর ঘুড়ি বানাবো বাবা। আচ্ছা আমার সোনা ছেলে, কাজটা শেষ করে আমি সুতো নিয়ে আসবো। তুমি ঘরে মায়ের সাথেই থাকো, বাইরে মেঘ ডাকছে কেমন? রাফি, বাবার উপর একদম আবদার করবি না। দেখছিস তো কত কষ্ট করছে মানুষটা। ঘরের অভাবটা তোকে বুঝতে হবে বাবা। মা, আমি তো দামি কোনো খেলনা চাইনি, শুধু একটু সুতা চেয়েছি মা। বাবা যদি আজ টাকা না পায় তবে সুতো আনতে হবে না মা। তুমি ছেলের ওপর বিছেই রাগ করছো আমেনা। রাফি, তুমি ঘরের ভেতর যাও, বই খাতাগুলো নাও। আজ আর বাইরে খেলতে যেও না, কেমন? আমেনা, পানি তো ঘরের ভেতরে চলে আসছে। বিছানাপত্র আর কাঁথা বালিশগুলো সব জলদি ওপরে তোলো। চারদিকের খাল বিল সব উপচে পানি এখন আমাদের উঠানে ঢুকে পড়েছে। যেভাবে বাড়ছে তাতে ঘরের মেঝে ডুবতে আর বেশি সময় লাগবে না। ঘরের সব ডাল চাল ভিজে গেল গো। এখন আমরা এই দুর্যোগের মধ্যে কি রেঁধে খাবো? উনুনটা তো দুপুরের আগে ঘোলা পানিতে ডুবে গেছে। ঘরে একটা শুকনো লাঠিও নেই, যা দিয়ে আগুন জ্বালাবো। মা, তুমি একদম ভয় পেও না, আমি তো আছি। আমি বাবাকে সব কাজে সাহায্য করছি। আমি ঘরের কোনায় যে কটা শুকনো লাকড়ি বাকি আছে ওগুলো সব মাচার উপর তুলে রাখছি, যেন একটুও পানি না লাগে। ঘরের খুঁটিটা 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখো রাফি। বাইরের বাতাস খুব বেশি, চারদিকের গাছপালা সব বড়বড় করে ভেঙে পড়ছে। বাতাসের শো শো শব্দে কানের তালা লেগে যাওয়ার জোগাড় হয়েছে। আমাদের ঘরটা টিকবে তো? হে উপরওয়ালা, আমাদের রক্ষা করো। চারিদিকে পানি শুধু বেড়েই চলেছে। আমাদের নিজেদের ঘরের এই অবস্থা, আর পাশের বাড়ির রহিমা দাদের ঘরটা তো আরো নিচু। এই তুফানে ওনার একা ঘরে কি অবস্থা হলো কে জানে। বাবা, জানালা দিয়ে ঘরের বাইরে তো কোনো রাস্তাঘাট দেখা যাচ্ছে না। মাঠ ঘাট সব ডুবে গেছে। দূরের অন্য কোনো বাড়ি ঘরও আর চেনা যাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পুরো গ্রামটাই যেন একটা মস্ত বড় নদী হয়ে গেছে বাবা। এই বন্যায় আমাদের মতো গরিবদের সব শেষ হয়ে গেল রে বাবা। ওপরালা আমাদের বড় পরীক্ষায় ফেললেন। এই পানি না কমা পর্যন্ত মাঠে কোনো কাজ থাকবে না, কেউ কাজেও ডাকবে না। আর ঘরে যে কটা জমানো টাকা ছিল তাও তো শেষ। বাবা, তুমি ভেঙে পড়ো না। আমরা সবাই মিলে একটা উপায় ঠিকই খুঁজে বের করব। পানি ঘরের মেঝেতে চলে এসেছে। চলো আমরা তক্তাগুলো ভালো করে বেঁধে একটু উঁচুতে বসার জায়গা তৈরি করি, তাহলে অন্তত রাতটা পার করা যাবে। হ্যাঁ রহমান, রাফি ঠিক বলেছেন। ভেঙে পড়লে চলবে না। তুমি আর রাফি মিলে এই তক্তাটা মাচার উপরে তোলো। আমি উপরের দিকে জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। উপরওয়ালার উপরই ভরসা, তিনি বিপদ ঠিক কাটিয়ে দেবেন। বাবা, দেখো দেখো, পানির ওপরে কত বড় বড় লাউ ভেসে যাচ্ছে। ওগুলো ডুবছে না বাবা, পানির ওপরে দিব্যি ভেসে আছে। কেমন গোল গোল হয়ে স্রোতের সাথে ঘুরপাক খাচ্ছে দেখো। ওগুলো হয়তো ওপরের পাড়ার লতিফ মিয়ার ক্ষেতের লাউরে বন্যায় ভেসে এসেছে। লতিফ মিয়া এবার মাচা তৈরি করে অনেক বড় বড় লাউয়ের চাষ করেছিল। বেচারার পুরো ক্ষেতটাই পানির তোরে ভেসে গেছে মনে হয়। বাবা, আমি লাউগুলো টেনে ঘরের কাছে নিয়ে আসি। পানির স্রোতের টানে ওগুলো আমাদের ঘরের দিকেই আসছে। হাত বাড়ালেই পাওয়া যাবে।
এগুলো আমাদের কোনো না কোনো কাজে ঠিকই লাগবে বাবা। না রাফি, পানির স্রোত অনেক বেশি, বাইরে যাস না। বুক সমান পানি হয়ে গেছে চারিদিকে, তার উপর আবার স্রোতের মুখে সাপ খোপও থাকতে পারে। তুই আমার কথা শোন বাবা। মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তো সাঁতার কাটতে জানি, আর আমি তো একা যাচ্ছি না। ঘরের চালার সাথে এই দড়িটা বেঁধে নেওয়া যাবে। লাউগুলো হাতছাড়া হলে পরে আফসোস করতে হবে মা। হবে না, ঠিকই বলেছে রাফি। স্রোতটা বাইরে অনেক বেশি। লাউগুলো দেখতে বড় হলেও পানির নিচে কি আছে না আছে তা তো আমরা জানি না। একটু অসাবধান হলেই বিপদ ঘটে যেতে পারে। বাবা, তোমরা বিশ্বাস রাখো, আমি লগিটা দিয়ে দূর থেকে ওগুলোকে টেনে আনবো। বেশি দূরে পা বাড়াবোই না। এই লাউগুলো এত বড় যে এগুলো দিয়ে আমরা পানির উপর ভেসে থাকার কিছু একটা বানাতে পারবো বাবা। মা, আমি সাবধানেই যাব। লাউগুলো আমাদের খুব কাজে লাগতে পারে। আমি তো সাঁতার জানি, আর আমি বেশি দূরে যাব না। বাবা তো দড়ির এক মাথা কেটেই ধরে রাখছে, আমার কিচ্ছু হবে না। যাও, কিন্তু সাবধানে ঘরের কোণা ধরে এগুবে। আমি ঘরের দরজা থেকে তোমার কোমর ধরে রাখছি, ঠিক আছে? একদম জোর খাটানোর চেষ্টা করবে না। যদি দেখো স্রোত বেশি, তবে লাউ ছেড়ে চলে আসবে, কেমন? সাবধানে যাস বাবা, বুকটা আমার দূর দূর করে কাঁপছে। হে উপরওয়ালা, আমার ছেলেকে তুমি নিজ চোখে দেখে রেখো। রহমান, দড়িটা কিন্তু এক পলকের জন্য হাত থেকে ছাড়বে না বলে দিচ্ছি। পেয়েছি বাবা, পেয়েছি। এই তো কত বড় আর শক্ত লাউ। লগির মাথায় আটকে আমি 4টে বড় বড় পাকা লাউ ধরে ফেলেছি বাবা। এগুলো এক এক করে আমি বারান্দার খুঁটির সাথে বেঁধে ফেলেছি। বাহ বাহ রে বাপজান, তুই তো সত্যি সত্যি লাউগুলো টেনে আনলি রে। এগুলো তো যেমন তেমন লাউ না, এক একটা জালের বোয়ার মতো ঠাউস সাইজের। এবার জলদি ঘরের ভেতরে আয় রে, জলদি ঘরের ভেতরে আয়। করিম চাচা, একটু শুনে যান। এই লাউগুলো দিয়ে কি একটা ভেলা বানানো যায় না? আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, আপনি তো নদীর অনেক কিছু জানেন। এই বড় বড় লাউগুলো কি আমাদের ভাসিয়ে রাখতে পারবে না চাচা? লাউ দিয়ে ভেলা? ওরে পাগল ছেলে, লাউ কি মানুষের ওজন ধরে রাখতে পারবে? সাধারণ কলা গাছ দিয়ে ভেলা বানায় মানুষ, তাই পানি খেয়ে ভারী হয়ে ডুবে যায়। আর তুই সামান্য লাউ দিয়ে নদী পার হতে চাস? চাচা, লাউয়ের ভেতরটা তো একদম ফাঁপা আর বাতাস ভরা। বাঁশ দিয়ে শক্ত করে বাঁধলে এটা কিছুতেই ডুববে না, পানিতে সুন্দর ভাসবে। আমি স্কুলের বিজ্ঞান বইতেও এটা পড়েছি যে বাতাস ভরা জিনিস পানিতে ভাসে চাচা। তোর বুদ্ধি তো ফেলে দেওয়ার মতো না রাফি। তোর কথা শুনে তো মনে হচ্ছে লজিক আছে। চেষ্টা করে দেখতে পারিস। এই পাকা লাউগুলো অনেক শক্ত, সহজে ফাটবে না। আমি তোদের এই কাজে কিছু সাহায্য করি। বাবা, ঘরের পেছনে যে শুকনো বাঁশগুলো আছে ওগুলো নিয়ে এসো না। 4টে লম্বা বাঁশ আর কয়েকটা ছোট চটা হলে আমি লাউগুলোর সাথে মিলিয়ে একটা শক্ত ফ্রেম বানিয়ে ফেলতে পারবো বাবা। ঘরে বন্যার পানির মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকার চেয়ে একটা কিছু করার চেষ্টা করা সত্যিই অনেক ভালো। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই কাটবো, ঠিক আছে? চার কোনায় 4টা বড় লাউ রেখে মাঝখানে বাঁশ দিয়ে ফ্রেম বানাতে হবে রহমান। রাফি তো দেখি পুরো কারিগরের মতো কথা বলছে। ওর মাথায় এত বুদ্ধি লুকিয়েছিল তা কে জানতো? হ্যাঁ করিম ভাই, ছেলেটা আমার পড়াশোনায় যেমন ভালো, কাজের বেলাতেও তেমন বুদ্ধিমান। রাফি, এবার বলো কোনটার পর কোনটা জুড়বো, বলো বলো বলো। বাবা, আগে বাঁশ দুটোকে আড়াআড়ি করে রাখো, তারপর 4টে কোনায় লাউগুলো বসিয়ে করিম চাচার দেওয়া এই পাটের দড়ি দিয়ে কষে বাঁধতে হবে, যেন একটুকু ফাঁকা না থাকে, কেমন? রাফি,
এই নাও, এই বাঁশের কঞ্চিগুলো মাঝখানে দিয়ে দাও। বসার জায়গা শক্ত হবে। আমি দূর থেকে দেখছিলাম তোরা কিছু একটা করছিস। ধন্যবাদ বাবু কাকা। লাউগুলো এমন ভাবে বাঁধতে হবে যেন পানির ভেতরে না ঢোকে। আমি লাউয়ের মুখের কাছটা একটু পলিথিন জড়িয়ে দিচ্ছি। আবার হাত তো ব্যথা হয়ে গেল রে রাফি। বাঁধনগুলো কি ঠিক হচ্ছে? এই ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত পা অবশ হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ বাবা, আর একটু শক্ত করে টানো। চার কোনায় চারটা বড় লাউ দাও। যত বড় লাউ বাইরের দিকে থাকবে, ভেলা তত ভারসাম্য বজায় রাখবে গো। বাহ, দেখতে তো চমৎকার একটা ভেলা তৈরি হয়ে গেল রে। এর ওপর অন্তত ৩-৪ জন মানুষ অনায়াসে বসে যেতে পারবে। মা দেখো, আমার লাউয়ের ভেলা একদম পানিতে ভেসে আছে। আমি যখন পা দিলাম তখন মনে হলো এটা অনেক শক্ত আর মজবুত হয়েছে। একটু একটু নেমে যাচ্ছে না পানির নিচে। আমার পুরো ওজনটা অনায়াসে সয়ে নিল গো। সত্যি তো, এটা তো আমাদের ওজনের চেয়েও বেশি ভার সইতে পারবে বলে মনে হচ্ছে রে রাফি। তুই আজ আমাদের সবার চোখ খুলে দিলি। লাউ দিয়ে যে এত সুন্দর ভেলা হয় তা তো ভাবিনি। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা খেলনা হবে, কিন্তু এখন দেখছি এটা আস্ত একটা নৌকা। ওপরওয়ালা তোর বুদ্ধিকে কবুল করেছেন। খুব সাবধানে লগিটা চালাবি বাবা। পানির নিচে অনেক স্রোত থাকে, আর চারিদিকের অবস্থা একদম ভালো না। মা, মানুষ যদি কঠিন বিপদেও বুদ্ধি আর সাহস খাটায়, তবে যে কোনো বড় সমস্যায় পার হওয়া যায়। শুধু হাত পা গুটিয়ে বসে ঘরে কান্নাকাটি করলে তো কোনো সমাধান হয় না। আমাদের সাহস দেখে পরিস্থিতি সামলাতে হবে। আমি সত্যি তোর জন্য অনেক গর্বিত রে বাপজান। তুই আজ নিজের বুদ্ধি দিয়ে আমাদের পুরো পরিবারকে বাঁচালি। এই ভেলার সাহায্যে আমরা এখন সহজেই বাজারে যেতে পারবো, আর সবার জন্য শুকনো খাবার ও প্রয়োজনীয় জিনিস আনতে পারবো। আমাদের আর না খেয়ে থাকতে হবে না। আমি এখন লগি দিয়ে ভেলাটা একটু চালিয়ে দেখবো এটা কেমন ঘোরে। বাবা, তুমি দেখো আমি কত সুন্দর করে এটাকে পানির স্রোতের মধ্যে ঘুরিয়ে আবার ঠিক আমাদের বারান্দার কাছে ফিরিয়ে আনলাম। এটা চালানো খুবই সহজ। লগির সামান্য চাপেই তড়তড় করে এগিয়ে যায়। রাফির বুদ্ধি তো একেবারে জাদু করি। লাউয়ের ভেলা সত্যি সফল হলো রে রহমান। আমাদের এই পুরো গ্রামের আর কোনো জোয়ান ছেলের মাথায়ও আজ পর্যন্ত এমন চমৎকার বুদ্ধি আর চিন্তা আসতো না। ও আজ গ্রামের সবাইকে পথ দেখালো। ঠিক বলেছ করিম ভাই, আমি তো হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু রাফি আজ প্রমাণ করে দিল যে ছোটদের কথাতেও অনেক বড় সমাধান লুকিয়ে থাকে। রাফি রে, তুই আজ আমাদের মতো বুড়োদেরও একটা বড় শিক্ষা দিয়ে দিলি। তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করেছো বলেই তো এটা সম্ভব হয়েছে বাবু কাকা। একা একা তো আমি এত ভারী বাঁশ আর লাউ বাঁধতে পারতাম না। এখন আমাদের আর বন্যাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মা, এই দেখো আমি আশ্রয় কেন্দ্র থেকে আমাদের জন্য শুকনো খাবার আর পানি এনেছি। সেখানে সরকারি ত্রাণ এসেছিল, আমি নিয়ে এলাম। বাবারে, তুই একা এত দূর গেলি? আমার তো বুক কাঁপছিল। তুই যখন বেলা নিয়ে চোখের আড়াল হয়ে গেলি, তখন থেকে আমি মনোযোগ করছিলাম। ভয়ের কিছু নেই মা, এই ভেলাটা অনেক নিরাপদ। একটুও পানি ওঠে না। বড় বড় কাঠের নৌকা যেখানে নিয়ন্ত্রণ হারাচ্ছে, সেখানে আমার ভেলা ভেসে চলেছে। এই খাবারগুলো আমাদের আগামী 2-3 দিন চলে যাবে। তুই আমাদের বড় উপকার করলি রে। একটু জিরিয়ে নাও বাবা, সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে। আমি এখন পাশের বাড়ির দিকে যাব বাবা, ওখানকার খবর দিতে হবে। আমি আসার সময় দেখেছিলাম লতিফ কাকার ঘরের চালের ওপর ওনারা সবাই বসে আছেন। ঠিক আছে, যা, কিন্তু বেশি দূর যাসনি বাবা। লতিফদের বাড়িটা বেশি দূরে নয়। তুই শুধু খাবারটা দিয়ে জলদি ফিরে আয়। লতিফ ভাইদের ঘরেও মনে হয় খাবার নেই। ওদের কিছু দিয়ে এসো। এই ভেলার ওপর ওদের জন্য খাবার আলাদা করে গুছিয়ে নাও, কেমন?
রহিমা দাদি, আপনি ভয় পাবেন না, আমি আমার ভেলা নিয়ে এসেছি। আপনার ঘরটা তো পুরোপুরি ডুবে গেছে দাদি, আপনি টিনের ওপর কিভাবে উঠলেন? ওরে রাফি ভাইজান, আমাকে এই পানি থেকে উদ্ধার করো বাবা, আমি আর পারছি না। সকাল থেকে এই চালের উপর বসে আছি, বড্ড শীত লাগছে আমার। দাদি, আগে এই বিড়াল ছানাটাকে তুলি, তারপর আপনার হাতটা আমাকে দিন। এই অবুঝ প্রাণীটা একটা কাঠের টুকরো ধরে বাঁচার চেষ্টা করছিল। তুই একটা মানুষ রে বাবা, এই বয়সে আমাকে মরতে দিলি না। এই বিড়াল ছানার জন্য আমার খুব মায়া লাগছিল, কিন্তু আমি তো ধরতে পারছি না। নিজের জীবন বাঁচানোই দায় হয়ে গেছে। দাদি, আস্তে করে আমার ভেলায় বসুন, এখানে কোনো ভয় নেই। এটার মাঝখানের বাঁশের চটাগুলো খুব মসৃণ, আপনার পায়ে লাগবে না। তোর এই লাউয়ের বেলা তো জাদুকরি জিনিস রে ভাইজান। বসার পর মনে হচ্ছে পাকা দালানের মেঝেতে বসে আছি, একটুও টালমাটাল করছে না। আপনি শান্ত হন দাদি, আমি এখনই আপনাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছি। সেখানে গরম কাপড় আর গরম ভাত পাওয়া যাবে, কোনো কষ্ট হবে না। সবাই দেখো, আমাদের রাফি লাউয়ের ভেলা বানিয়ে কত মানুষকে বাঁচিয়েছে। ও শুধু রহিমা দাদিকে একাই আনেনি, পথে অনেক পশু পাখিও উদ্ধার করেছে। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। রাফির বুদ্ধি আমাদের সবার চোখ খুলে দিয়েছে। বিজ্ঞান আর বুদ্ধি যদি সঠিক সময়ে খাটানো যায় তবে সব সম্ভব। পেয়েছে থাক ও বাবা, উপরওয়ালা তোমাকে অনেক বড় করুক। আর যদি রাফি ওর বেলা নিয়ে না যেত, তবে আমি এতক্ষণে পানি তোড়ে বেঁচে যেতাম বোধ হয়। আমি একা কিছুই করতে পারতাম না যদি বাবার বাবু কাকা আমাকে সাহায্য না করতেন। এটা আমাদের সবার সম্মিলিত চেষ্টার ফল। আমরা সবাই মিলেমিশে থাকলে যে কোনো বড় বিপদও হাসি মুখে পার করে দেওয়া যায়। বন্যা আমাদের ঘর বাড়ি নষ্ট করেছে, কিন্তু মনের জোর ভাঙতে পারেনি। আমার ছেলের জন্য আজ পুরো গ্রাম গর্ব করছে। উপরওয়ালার কাছে হাজার শুক্রিয়া। আজ বুঝতে পারছি সন্তানদের সবসময় খাঁচায় বন্দি করে রাখতে নেই। এমন বুদ্ধিমান ছেলে আমাদের গ্রামে আর একটাও নেই। রাফি আজ পুরো গ্রামের মানুষের হিরো হয়ে গেল। ও আমাদের মুখ উজ্জ্বল করেছে। রাফি, পানি তো নেমে গেল, এখন ভেলাটা কি ভেঙে ফেলবো? বাঁশগুলো খুলে রাখলে অন্য কাজে লাগানো যাবে। তুমি কি বলো বাপজান, বলো তো। না বাবা, এই লাউয়ের ভেলাটি আমি ঘরের পাশে স্মৃতির মতো যত্নে রেখে দেব। এটা শুধু একটা ভেলা নয়, এটা আমাদের কঠিন সময়ের বন্ধু। হ্যাঁ, এটাই আমাদের কঠিন সময়ের বন্ধু। এটা দেখলেই আমাদের সাহসের কথা মনে পড়ে। লতিফ মিয়ার ক্ষেতে লাউ আজ আমাদের জীবন বাঁচিয়েছে। আমি এই বিপদ থেকে একটা বড় শিক্ষা পেয়েছি বাবা। মানুষের আসল পরীক্ষা হয় বিপদের সময়। তখন যদি আমরা ভয় পেয়ে হাল ছেড়ে দিই, তবে পরাজয় নিশ্চিত। কি শিক্ষা পেলে আমার বাপজান? তোমার মুখ থেকে এত বড় বড় কথা শুনতে আমার খুব ভালো লাগছে। বলো তো বাবা, এই বন্যা তোমাকে কি শেখালো? বিপদের সময় ভয় না পেয়ে বুদ্ধি, সাহস ও পরিশ্রম দিয়ে চেষ্টা করলে অসম্ভব কাজও সম্ভব হয়। আর নিজের পাশাপাশি অন্যদের সাহায্য করাই মানুষের সবচেয়ে বড় গুণ। উপরওয়ালা তোকে আরো মানুষের সেবা করার তৌফিক দান করুক বাবা। তোর এই চিন্তা যেন সারা জীবন এমনই দয়ালু আর পরোপকারী থাকে বাবা।